নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি। স্বপ্ন সেটাই যার তাড়না আমাদেরকে ঘুমোতে দেয় না। তো আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য সঠিক পরামর্শ, সঠিক পরিশ্রম কোনটাই আমরা করি না। তো যারাই পরিশ্রম করে তারাই একদিন সফল হয়। সেই একজন সফলতার কাহিনী শুনবো আমার এক বন্ধুর কাছ থেকে। বন্ধু তোমার নাম কি? আমার নাম অনিমেষ দিন্ডা। আমি এবারে কেপি কনস্টেবল সিলেক্টেড হয়েছি। আমার বন্ধুর ইউটিউব চ্যানেলে আজ ডাক পেয়ে আমি আমার টুকটাক অভিজ্ঞতা এই পরীক্ষা সম্বন্ধে দিতে এসেছি। তো তোমার র‍্যাংক কত ছিল? আমার র‍্যাংক 35 35 ছিল। মানে একটা দুর্দান্ত অসাধারণ একটা রেজাল্ট। যে জায়গাতে এত কম্পিটিশন, এত সিট কম, এত ভ্যাকেন্সি কম, তারপরেও দেখো সেলফ স্টাডি করে এখানে একটা কথা বলে রাখি আমার বন্ধুর বয়স কিন্তু মাত্র ২২ বছর। ২২ বছর বয়সে যে এত কম ভ্যাকেন্সিতে ৩৫ এর মতো একটা র‍্যাংক করেছে। তো আজকে এই ভিডিওটাতে আমার এই বন্ধুর পুরো জার্নিটা শুনবো। কিভাবে কি পড়াশোনা করেছে, কত ঘন্টা পড়তো, সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার করব। তাই কোনো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। তো বন্ধু আমি এখানে জিজ্ঞেস করব যে তুমি ১ম এ লাইনে কবে আসো? মানে কত বছর পড়াশোনা করছো? আমরা ১ম এ আমার ম্যাথ অনার্স ছিল। আমি ১ম অনার্সের সময় যেমন কলেজ লাইফ হয়, আচ্ছা। টুকটাক পড়াশোনা, একটু আনন্দ, মজা। মানে কলেজ চলাকালীন তুমি পড়তে? না। এইভাবেই গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যায়। এবার গ্র্যাজুয়েশনের পরে ভাবি যে কি করব? গ্র্যাজুয়েশন কত সালে দিয়েছো? গ্র্যাজুয়েশন ২১ সালে শেষ হয়। ২১ এর আচ্ছা, আগস্টে শেষ হয়। আচ্ছা, আচ্ছা। তখন ভাবি কি করব? কম্পিটিটিভ এর দিকে যাব না এমএসসি করব? বাড়িতে বলে এমএসসি করার কথা। আর আমার ওই যেহেতু আমাদের গ্র্যাজুয়েশনের শেষ ১-১.৫ বছর ওই লকডাউনের জন্য কেটে যায়। তার জন্য ভিতরে একটু নড়বড়ে হয়ে গেছিল সাবজেক্টে। আচ্ছা, এইজন্য আমি আর এমএসসির দিকে যেতে চাইনি। মানে আচ্ছা। যেহেতু আমার ওই ১-১.৫ বছর খুব খামতি রয়ে গেছিল পড়াশোনায়। খুব পড়াশোনা প্রায় হয়নি বললেই চলে। ওই ১-১.৫ বছর লকডাউনের জন্য। এইজন্য আমি বাধ্য হয়েই কম্পিটিটিভ লাইনের দিকে আসি। তারপর ওই ২১ এর শেষ থেকেই আমার প্রিপারেশন শুরু হয়। দেখো এখানে একটা আমি কথা বলে রাখি যেহেতু এখন কম্পিটিশন খুব টাফ। আমি আমার নিজের অভিজ্ঞতাই বলি যে ২ বছর এমএসসি না করাটাই ভালো। কারণ প্রত্যেকে কিন্তু আল্টিমেট একটা জবের দরকার। তুমি ২ বছর না নষ্ট করে সেই ২ বছর যদি তুমি কম্পিটিটিভ ফিল্ডে খাটো, দেখবে একটা চাকরি তুমি কনফার্ম পেয়ে যাবে। যেমন আমার এই বন্ধু গ্র্যাজুয়েশন করার ঠিক ১ বছর পরেই কিন্তু একটা চাকরি পেয়ে গেল। ১-২ বছর পড়াশোনা করেছে। তো বন্ধু কত ঘন্টা পড়তে বাড়িতে? আমি ওরকম বিশেষ করে মানে সবকিছু করার পর আমি সাবজেক্ট ওরিয়েন্টেড পড়েছি মেইনলি। মানে ওরকম ম্যাথের জন্য আলাদা টাইম বা ইতিহাসের জন্য আলাদা টাইম এভাবে পড়িনি। ১ম এ হয়তো ১ম এ আমি একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হই। আচ্ছা, এবার ওই ৬-৮ মাস ওখানে যাওয়ার পর বন্ধ করে দিই। নিজে থেকেই পড়াশোনা শুরু করি। আসলে আমি মানে বিএসসির পরে বিএডটা করে নিতে চেয়েছিলাম। এইজন্য বিএডে ভর্তি হই। ওই বিএড চলাকালীন কম্পিটিটিভ পড়াশোনাও চলছিল পাশে। আর সাথে বিএডও চলছিল। এভাবেই আমি আর কোচিং সেন্টার এই একসাথে আর মেইনটেইন করতে পারিনি। তাই কোচিং সেন্টারটা বন্ধ করে দিতে হয়। যেহেতু বিএড এর জন্য অনেক টাকা দেওয়া হয়ে গেছিল কলেজে। এভাবেই বিএডটা কমপ্লিট হয় এবং পাশে পড়াশোনা চলে। সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা আমার। মনে হলো যে যেহেতু ১ম এ ডব্লিউবিসিএস টার্গেট করে পড়াশোনা শুরু করেছিলাম, তাই জিকে পার্টটা তাড়াতাড়ি হয়ে যায়। মানে ১ম এ জিকে এর জন্যই যেহেতু আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স ছিল, ম্যাথ অনার্স। তো এইজন্য মানে নিজের মনের মধ্যে যেন একটা কনফিডেন্স ছিল যে ম্যাথটা হয়ে যাবে। এইজন্য ম্যাথে আলাদা করে সময় দিতাম না ১ম এ। ১টা ২টো পরীক্ষা দেওয়ার পর তখন মনে হলো যে শর্টকাট ম্যাথটা শেখারই দরকার। কারণ আমরা একাডেমিক করতাম। সেখান থেকে যতটা ক্যালকুলেশন কম করা যায় সেভাবেই ম্যাথটা করতাম। কিন্তু পরীক্ষার হলের জন্য আরো তাড়াতাড়ি ম্যাথ কারণ এখানে শেখার দরকার সময়ের ছিল। একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আরো তাড়াতাড়ি ম্যাথ শেখার দরকার ছিল। তার জন্যই আবার ম্যাথ শিখি। আচ্ছা এখানে একটা বলে রাখি যেকোনো চাকরির পরীক্ষাতে কিন্তু অঙ্ক আর রিজনিং হচ্ছে মেইন থাম্ব যাকে বলা হয়। প্রায় ১০০ নম্বরের অর্ধেক নাম্বার কিন্তু অঙ্ক রিজনিং থাকে। যে এই দুটো সাবজেক্টটাকে খুব ভালো স্ট্রং করতে হবে, চাকরি কিন্তু তার খুব দোরগোড়ায় এসে যাবে। তো বন্ধু কি পরীক্ষা দিয়েছো এ পর্যন্ত? আমি ১ম এ ওই কম্পিটিটিভ লাইনে এসেছি এবং ওই কলেজের শেষের দিকেই ফর্ম বেরিয়েছিল ডব্লিউবি কনস্টেবল ২০২০। আচ্ছা, আচ্ছা। ওই ফর্মটা ফিল আপ করেছিলাম এবং খুব একটা প্রিপারেশন প্রায় ছিল না বললেই চলে এবং কাট আচ্ছা। অফও ওই 42 মোটামুটি মতো হ্যাঁ, 42 গিয়েছিল। এ গেছিল। আমি ওই 46 বা 47 ঐরকম মানে কোনো মানে প্রিপারেশনই নেই বলতে প্রিলি গেলে। পাস করেছিলে। হ্যাঁ, যেহেতু আমাদের ম্যাথ রিজনিংটা একটু মানে প্রায় হয়েই যায়। এইজন্য তখন ওই 46 মতো হয়ে গেছিল। প্রিলিটা পাস করেছিলাম। কিন্তু মাঠের জন্য ঠিকঠাক জানতাম না। তখন আচ্ছা, এই আচ্ছা, লাইনে নতুন। রেজাল্ট বাড়ানোর পরে মাঠে ছোটা প্র্যাকটিস করি। কোনো এক্সারসাইজ নেই, কিছু নেই। আমার পিঠে মাসল ক্র্যাম্পস ধরে যায়। আচ্ছা, ডাক্তার বলে দেয় ১ মাস রেস্ট নিতে হবে। মানে আমার আচ্ছা, মাঠের ওই ২-৪ দিন আগে। মানে আচ্ছা, আমি আচ্ছা। ঠিকঠাক মতো হাঁটতেও পারিনি। সেইজন্য আমি মাঠে আসতেই পারিনি। এজন্য আর ওভার ওভারটাই মানে হলো না। মাঠে যাওনি তাহলে? হ্যাঁ, হ্যাঁ।
তাহলে ওই রিক্রুটমেন্টে তাহলে তুমি আর অংশগ্রহণ করতেই না, পারো না। এর পরবর্তীকালে এর পরবর্তীকালে কেপি কনস্টেবল দিলাম, কেপি এসআই দিলাম। এই রিসেন্ট যেটা হয়েছে। প্রিলিমিনারিটা হ্যাঁ, দিয়েছে এখন তো প্রিলিটা রেজাল্ট দিয়েছি। বেরোয়নি রেজাল্ট বেরোয়নি। দিয়ে এবং তুমি এখন কেপি কনস্টেবলে সিলেক্টেড হয়ে ট্রেনিং করছো হ্যাঁ, তা আমি বলবো এখানে তুমি কি কি বই ফলো করতে বিশেষ করে যদি বলি ম্যাথের জন্য যেহেতু তোমার তো ম্যাথ অনার্স অনেকে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকে তারা তো অঙ্ক মানে একটা ভয়ের জায়গা তারা কিভাবে এটা কাটিয়ে উঠবে কিছু টিপস দাও আমি পার্টিকুলারলি কোনো বই ফলো করতাম না। হয়তো শুনতে একটু অড লাগতে পারে। আমি আচ্ছা পার্টিকুলারলি কোনো বই ফলো করতাম না। আচ্ছা আম ম্যাথ অনার্সটা কি তোমার কোথাও একটু হেল্প করেছে এই হ্যাঁ, অঙ্কটা বলতে পারো আমার ছোটবেলা থেকেই ম্যাথ, ইংলিশ ভালো ছিল। আচ্ছা এবার সেখান থেকেই মানে ম্যাথ এইচএস-টেইচএস এ ম্যাথ খুব মানে ভালো করতে আমার এইচএস এ ম্যাথে 100ই ছিল। এইজন্য মানে ম্যাথ নিয়ে আমার মানে কনফিডেন্সটাও একটু এক্সট্রা ছিল যে ম্যাথটা ঠিক হয়ে যাবে পরীক্ষায়। আচ্ছা এইজন্য তেমন ম্যাথের তাহলে জন্য কোনো বই ফলো করতে না হ্যাঁ, এবার ম্যাথটা যেহেতু সিজিএল এর দিকে অ্যাডভান্স থাকে, হ্যাঁ এসএসসি সিজিএল এর দিকে। সেন্ট্রাল এক্সাম হ্যাঁ, গুলো সেইজন্য আমি ওই সিজিএল ওরিয়েন্টেড ম্যাথ পড়েছিলাম। গগন প্রতাপ স্যার আছে, আচ্ছা অনেকে হয়তো চেনে YouTube এ। আমি তার কাছ থেকেই আমার বেসিক ম্যাথ গুলো ক্লিয়ার করি এবং তার কাছ থেকেই পড়াশোনা করি। যেহেতু ওই ওরিয়েন্টেড ম্যাথ গুলো ওখান থেকে হয়ে যায় এবং পুলিশের তুলনামূলক একটু ওখানকার থেকে সহজ আছে একটু সহজ আসে। সেই হিসাবে ম্যাথটা প্রায় হয়েই গেছে। কিন্তু আগে কিন্তু কোশ্চেন অনেকটাই সহজ আসতো এখন কিন্তু হ্যাঁ, তুলনামূলকভাবে এখন যেহেতু একটু কম্পিটিশন ক্যালকুলেশন হ্যাঁ একটু বড়, বড় এসছে। সময় সাপেক্ষ ব্যাপার তো এখন মার্কেটে একটা ভালো বই চলে সুবির দাসের বই যে হ্যাঁ, হ্যাঁ। ডব্লিউপির পর থেকে ক্যান্ডিডেটের কাছে একটা ভরসাযোগ্য বই হ্যাঁ, হ্যাঁ, অনেকের কাছে যে শুনেছি। বইটা কেমন তুমি ফলো করেছো না, আমি কোনোদিন বইটা ফলো করিনি। তবে শুনেছি অনেকেই করে। আমার এই ট্রেনিং এ এসে অনেক বন্ধুদের সাথে আলাপ হয়েছে। তারা বলল যে সুবীর দাস অনেকবার করেছে। কিন্তু আমার দুর্ভাগ্যবশত কোনোদিন দেখা হয়নি। আচ্ছা যেহেতু জিকে পরীক্ষা হয়ে গেছে। জিকে কিভাবে পড়তে কি কি বই ফলো করতে জিকে ওই যে বললাম আমার পার্টিকুলারলি কোনো বই ছিল না। ওই ডব্লিউবিসিএস এর জন্য কিনে নিয়েছিলাম তো এম লক্ষ্মীকান্তের পলিটি বই, ওগুলো তো রাজীব ইংলিশ আহিরের ভার্সন বই ইংলিশ বই হিস্ট্রি বই। কিন্তু ওগুলো আচ্ছা কোনোদিনই খোলা হয়নি। আচ্ছা মানে আচ্ছা পড়ার কোনো ফুরসত পেতাম না বা যাই হোক। এবার কি করতাম, খান স্যারকে অনেকে চেনে হয়তো। আমি হ্যাঁ খান স্যারের ওই পপুলার একজন স্যার হ্যাঁ, তো খান তোমরা স্যারের ওই অনেকেই ফলো করো স্যারকে ৳200 ৳250 যে সাবজেক্ট ওয়াইজ ব্যাচ গুলো আসে, আচ্ছা ওই ব্যাচ গুলো ধরেই পুরো ফাউন্ডেশনটা ওখান থেকেই ক্লিয়ার করেছি। ১ম এ হিস্ট্রি ধরে হিস্ট্রি শেষ করেছি। তারপর জিওগ্রাফি শেষ করেছি। পলিটি শেষ করেছি। এবার সেই খাতা ধরেই আমার পড়া। আর আমার পড়াটাই পুরো ওই খাতা ওরিয়েন্টেড। আমার যা পড়া আমার নিজের নোটসই ওই স্যারের কাছ থেকে নেওয়া। আচ্ছা ধরো এই যে তোমার ম্যাথ অনার্স ইংলিশটা কিভাবে পড়তে তুমি ইংলিশ, ইংলিশ আমাদের একাডেমিকে যেহেতু গ্রামার-টামার গুলো ছিল, গ্রামার গুলো হয়ে যেত। কিন্তু মানে প্রায়। ভোকাবুলারিটা একটু কিন্তু কষ্টের হয় ভোকাবুলারিটা চাপের। হ্যাঁ তার জন্য টুকটাক দেখতাম। তবে পুলিশের জন্য ইংলিশটা নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। যেহেতু প্রিলিতে ইংলিশ থাকেই না। হ্যাঁ মেন্সে ১০ নাম্বার থাকে। পুলিশের জন্য মেইনলি যেটা করতে হবে আমার মনে হয়, মানে আপনাকে ম্যাথ আর রিজনিং এই দুটো সাবজেক্টকে একদম স্ট্রং করে রাখতে স্ট্রং হবে করে রাখতে হবে। কারণ এই দুটো সাবজেক্টের ওয়েটেজ অনেকটাই বেশি। আর হ্যাঁ এই দুটো সাবজেক্টে একদম মানে কম এফোর্টে মানে প্র্যাকটিস মোটামুটি করতে হবে। তুলনামূলকভাবে কম এফোর্টে মানে ফুল মার্কসটা তোলা যেতে পারে। আচ্ছা ম্যাক্সিমাম প্রিলিমসে তুমি কত নম্বর পেয়েছিলে প্রিলিমসে আমি ৮০ পেয়েছিলাম। একটা অসাধারণ একটা নাম্বার 700টি কাট অফ গিয়েছিল জেনারেলে প্রিলিমসে প্রায় 80 পেয়েছিল আচ্ছা এই যে 1 ঘন্টা সময় ম্যানেজ কিভাবে করবে ১ ঘন্টা সময় বলতে পরীক্ষার হলে গিয়ে চেনা জানা অনেক ছেলের সাথে দেখা হয়েছে। এবার সেখানে গল্প গুজবে মানে পরীক্ষার সেন্টারে ঢুকে আমাদের ১-১.৫ ঘন্টা বসে থাকতে হয়। তখন আমাদের রুমে ঢুকতে দেয়নি। আমরা প্রচুর গল্প, আনন্দ মানে পরীক্ষা যে সেটাই ভুলে গিয়েছিলাম। এবার পরীক্ষার হলে ঢুকলাম, দেখলাম কোয়েশ্চেন মোটামুটি সহজই এসেছে। টাইমের কথাটা ভুলেই গেছি। যেন ০.৫ ঘন্টা ৩৫ মিনিটের মধ্যেই মেক্সিমামটা হয়েই যায়। ব্যাস ওই ৮৫ টা করেছিলাম। ৪ টা ভুল হয়েছিল বোধহয়। দেখো এখানে একটা কথা বলে রাখি এই জিনিসটা কিন্তু একটা খুব সুন্দর বলেছে যে ভয় পাবে না পরীক্ষার মধ্যে দেখো কত আনন্দে কাটিয়েছে বলে পরীক্ষাটা খুব সুন্দর দিতে হ্যাঁ, পেরেছে আমার পরে ওটাই মনে ভয় হয়েছে। থাকলে কিন্তু তুমি ঘাবড়ে যাবে কোর্সে আসতে পারবে না টাইম চলে যাবে কিন্তু তোমার আলটিমেট পরীক্ষাটা খারাপ হবে তো এরপরে মাঠের জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলে কতদিন আগে থেকে প্রিপারেশন নিয়েছিলে আর কত মিনিটে তুমি মাঠ কমপ্লিট করেছো হ্যাঁ, এটাই আমার কাছে হয়তো এই পরীক্ষা বা এই পরীক্ষার জন্য সবথেকে চ্যালেঞ্জের জায়গা ছিল আমার পক্ষে। কারণ আমি আগেরবারে মাঠটা পাস করতে পারিনি। মাঠে যেতেই পারিনি। যেতেই এইটাই পারোনি আমার ভয় ছিল যে এবারে কোথাও কোনোদিন জ্বর হয়ে গেল বা ঠান্ডা হয়ে গেল, শ্বাস নিতে প্রবলেম। যেহেতু মাঠের দিন তোমাকে ফিট থাকাটাই সবথেকে বড় কথা। বড় কথা হ্যাঁ তারপরে তোমার টাইম মেইনটেইন। এবার ওই মাঠের জন্য আমি প্র্যাকটিস করি। আর মেদিনীপুরে থাকতাম আমি। ওই মেদিনীপুরের মাঠেই প্র্যাকটিস আর করতাম। মাঠও তো হয়েছিল মেদিনীপুর পুলিশ হ্যাঁ, লাইনে মেদিনীপুর পুলিশ লাইনে যখন শুনি যে মেদিনীপুর পুলিশ লাইনের মাঠ তখন আবার ওই 400 মেদিনীপুর মিটারের ট্র্যাক হ্যাঁ, মেদিনীপুর পুলিশ লাইনের মাঠেই আমি প্র্যাকটিস করি। ব্যাস। ওই মাঠেই প্র্যাকটিস হ্যাঁ, করতে ওই মাঠেই প্র্যাকটিস করতাম। দুপুরে যেতাম। যেহেতু মানে নিজের সবকিছুতেই মাঠ প্র্যাকটিস করতাম। মানে কতদিন প্র্যাকটিস করেছো যখন রেজাল্ট বেরোবে ১ম এ বলেছিল যে অক্টোবরের ৬ তারিখ না কত তারিখ? ওর ১ সপ্তাহ আগে মতো থেকে প্র্যাকটিস করেছিলাম।
মানে তুমি তারপরে আর তাহলে বন্ধ করিনি। মাঠ প্র্যাকটিস তাহলে মোট কতদিন ওই করেছো? ১ মাসের মতো। ১ মাস মতো প্রায়। তোমার মাঠ কত মিনিটে কমপ্লিট করেছো? আমি ৬ মিনিট ৫ সেকেন্ডে প্র্যাকটিস করি মানে কমপ্লিট হয়েছে। তাহলে তো বুঝতেই পারছো যে ১ মাস রান প্র্যাকটিস করেও ৬ মিনিট ৫ সেকেন্ডে কিভাবে মাঠ প্র্যাকটিস করলে। মাঠের জন্য যারা ভয় পাও আমার মনে হয় মানে যারা সত্যিই ভয় পাও বেশি চিন্তা করার দরকার নেই। মোটামুটি ১ মাস প্র্যাকটিস করলেই হবে। আর মন তখন থেকে একটু প্র্যাকটিস করতে হ্যাঁ, হবে। তখন একটু লং রান করার চেষ্টা করবে। আচ্ছা, মানে হাঁপিয়ে গেলেও একটু চেষ্টা করবে যে একটু লং রান করে, করে দমটা বাড়ানোর। শেষের ১ সপ্তাহ বা ১৫ দিন আগে থেকে টাইম ধরে ১-২ দিন দেবে। না হলে লং রানই প্র্যাকটিস করবে। ওটাই দম বাড়াবে। পরে টানতে পারবে। এরপরে আসি মেন্স এর কথায়। মেন্সে তো ৮৫ নম্বরের পরীক্ষা। কত পেয়েছিলে? ৮৫ তে আমি ৭৭ টা করেছিলাম। একটা ভুল হয়েছিল। আচ্ছা, এই যে এত সুন্দর উম এত বেশি, বেশি নাম্বার পাচ্ছ, মক টেস্ট কোথায় দিতে? মক টেস্ট টেক্সট বুকে কিছু দিয়েছি। আচ্ছা, এবার ওই YouTube চ্যানেলের বড়, বড় ১-২ টো চ্যানেল যখন তখন মক অ্যারেঞ্জ করত। ওখানেও অ্যাটেম্প্ট করেছি। তা বাদে আমি ওই যে বললাম আমার খাতা ওরিয়েন্টেড পড়া। আমি ওই খাতাগুলোই রিভিশন দিতাম। ওই একবার পড়ে নিয়েছি শুধু ওই খাতাগুলোই রিভিশন দিতাম। আচ্ছা, বাড়িতে কখনো ওএমআর শিটে মক দিতে? হ্যাঁ, ১ আধবার দিয়েছি। তবে ওএমআর শিটে দেওয়াটা মনে হয় বেটার। মানে সবকিছু টাইম যেহেতু ম্যানেজ ওখানেই ওএমআর শিটে হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষা হবে, তো বাড়িতে থাকলে একটা হ্যাবিট হলে যে যারা ভয়টা আর থাকবে না। যারা ওএমআর এ একদম পরীক্ষা দাওনি তারা ওএমআর এই প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আসি ইন্টারভিউর কথায়। ইন্টারভিউ এক্সপেরিয়েন্স একটু বলো। এটাই তো ১ম ইন্টারভিউ। একটু ইন্টারভিউটা শুনি কেমন ই হয়েছিল? ইন্টারভিউ বলতে উম আমার যেহেতু মেন্স এ অনেক নাম্বার ছিল, মানে মনের মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্স ছিল যে সত্যি যদি এই নাম্বারটা আমি পেয়ে যাই, মানে ওএমআর আমাদের এ যদি এখানে একটা আমি কথা বলে রাখি, মেন্স এর কিন্তু আমাদের কাট অফ হয়েছিল ৫৬.25। হ্যাঁ, তাহলে পেয়েছিল কত? ৭৩। ৭৬ ৭৬.৭৫ মানে মানে এনাফ নাম্বার। মানে যদি তাকে ইন্টারভিউ দিতে ১ ও দেয়, তাহলে কিন্তু সে কনফার্ম চাকরিটা হবে। এখানে আরেকটা জিনিস মানে পয়েন্টের কথা আমি বলি। মেন্সে তুমি যত নাম্বার বেশি তুলে রাখতে পারবে, হ্যাঁ, ইন্টারভিউ তোমার উপরে মানে ডিপেন্ড করতে হবে না। তাই আমি সবসময় সাজেস্ট করব মেন্সটা মেইনলি ফোকাস করো। সেটাই। কারণ ইন্টারভিউ তোমার হাতে নেই। ইন্টারভিউ তোমার যদি খারাপ হয় বা তাদের যদি ভালো না লাগে, নাম্বার তোমাকে অনেক কমই দেবে। আমার ইন্টারভিউ ছিল ওই ৩-৪ জনের পরেই আমাকে ওই ২ থেকে ৩ মিনিট আর আনুমানিক সবাইকেই এভারেজ ওরকমই রেখেছিল ২ থেকে ৩ মিনিট হ্যাঁ, ম্যাক্সিমাম। বেশি খুব একটা বেশি রাখেনি। কি, কি কোয়েশ্চেন করেছিল মনে আছে? হ্যাঁ, আমাকে ঢোকার সাথে সাথেই আমার নাম জিজ্ঞাসা করেছিল এবং আমার নামটা শুনেও উনারা একটু বিকৃতভাবে অন্য নাম ধরে ডাকলো। আচ্ছা, মানে একটু মজা হয়েছিল হ্যাঁ, ওটা তাহলে। মজা করার চেষ্টা করছিল। আমি আচ্ছা, সেটা মোটামুটিভাবে মানে যে আমার মজার ছলেই দক্ষতা নিয়েছিল। মতোই হ্যাঁ, ট্যাকেল আচ্ছা, করি এবং হাসি মুখেই তা ট্যাকেল করি। এবং তারপরে আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল এবং বেরিয়ে জানতে পারি যে ওই কোয়েশ্চেনটা সেদিন প্রায় সবাইকে জিজ্ঞাসা করেছিল। কোয়েশ্চেনটা কি মনে আছে? হ্যাঁ, ওটা জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে, পশ্চিমবঙ্গের কোন, কোন জেলার সাথে ওই বাংলাদেশের বর্ডারটা রয়েছে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি। আমার নিজেরও যেহেতু ইন্টারভিউটা ছিল, যারা ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো করে দেখে যাবে। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে কোন রাজ্য, কোন দেশ বর্ডার শেয়ার করেছে। আমাকেও প্রায় এই কোয়েশ্চেনটা করেছিল। আমার এই বন্ধু অনিমেষকে করেছিল। কিন্তু এই কোয়েশ্চেনটা আছে কিন্তু প্রত্যেকেই জিজ্ঞেস করে। তাই বর্ডারটা ভালো করে দেখে যাবেন। পশ্চিমবঙ্গের ম্যাপের সাথে যেহেতু কলকাতা পুলিশ, কলকাতার ম্যাপ বা নিজের জেলার ম্যাপ আচ্ছা, এইগুলো একটু ম্যাপ ওরিয়েন্টেড দেখে রাখা ভালো। তাহলে ইন্টারভিউতে তুমি কত নাম্বার পেলে? ইন্টারভিউটা ওই কোয়েশ্চেনটা আমি একদম সিকোয়েন্সিয়ালি বলে দিই। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। আচ্ছা, দার্জিলিং থেকে একদম উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। মানে টোটাল ওই কতগুলো ওরিয়েন্টেড জেলা হ্যাঁ, বর্ডার শেয়ার করেছে ওইগুলো একদম ওইগুলা? টানা বলে দিই ওটাই জন্য এবং তারপরে আমাকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র ২ টা ৪ টার নাম কোথায় হ্যাঁ, আছে আচ্ছা, ওগুলোই বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। কিছু আচ্ছা। পারি, কিছু পারি না। মোটামুটি ভালোই হয়। ১১ কনফিডেন্স পয়েন্ট ছিল যে মোটামুটি হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়েছে। ১১.33 পেয়েছিলাম তাও ইন্টারভিউতে। একটা দুর্দান্ত নাম্বার পেয়েছে। ১৫ এর মধ্যে ১১.33 মানে একটা অসাধারণ রেজাল্ট। তা টোটাল কত হলো মেরিটে তোমার? মেরিটে আমার ৮৮.08 হয়েছে। ভাবা যায় ১০০ নম্বরের মধ্যে ৮৮.08, র‍্যাংক করেছে ৩৫। তো বন্ধুকে শুভকামনা জানাই। এই যে যারা সামনে এই যে কেপিডব্লিউপির জন্য পড়ছে তাদের সম্পর্কে কি বলবে? তাদেরকে বলব মানে বেশি চাপ নিতে না। যত তুমি ফ্রি থাকতে পারবে ততই পরীক্ষা ভালো হবে। মেইনলি পরীক্ষার সময় তো কোনো চাপ নেওয়ার দরকার নেই। পরীক্ষার আগে চাপ নিয়ে একটু পড়তে পারো। কিন্তু যত তুমি ফ্রি থাকবে পড়াটাও তোমার ভালো হবে। আর পরীক্ষার সময় যতটা পারো মানে চাপ মুক্ত থাকো। কারণ যা হওয়ার হয়ে গেছে তোমার পড়াশোনা। ওই সেটাই, পরীক্ষার হলে ঢোকার আগে শুধু পড়েই যাচ্ছ, এই করে যাচ্ছ। ওগুলো মাথার মধ্যে চাপ বাড়ানো ছাড়া কিছুই না। কিছুই না। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বলব, পুলিশে কারেন্ট অ্যাফেয়ার্স অতটা হার্ড আসে না। কারেন্ট অ্যাফেয়ার্স হার্ড আসে এসএসসি, সিজিএল ওই ওরিয়েন্টেড পরীক্ষাগুলোর জন্য। পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমরা যদি রেগুলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করো, এটা ট্রেন্ড বুঝতে পারবে। পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স ১ টা বা ২ টো আসে, যেটা একটা মাস্ট খেলা থেকেই আসবে। হ্যাঁ, খেলা আর থেকে যেগুলো আরেকটা হাইলাইটেড হ্যাঁ, থাকে। আরেকটা এই রিসেন্ট কে চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছে বা কোনো পার্শ্ববর্তী দেশের যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ওরিয়েন্টেড। আমি তো জাস্ট পরীক্ষার হলে ঢোকার আগে প্রিলির সময় দেখে গিয়েছিলাম যে এই বছর আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ১ম হয়েছে মহিলাদের।
তো এই খেলাটাও দেখেছিলাম। বলি ভেন্যুটা কোথায় দেখে রে? সাউথ আফ্রিকা। দেখেই ঢুকেছিলাম। দেখলাম ওই কোশ্চেনটাই ওই কারেন্ট বেরোচ্ছে। অ্যাফেয়ার্সই পড়েছি। আচ্ছা, মানে এরকমই। এবার পরেও আমি নিজে সাজেশন করে পড়ে যাই মেন্সে ওই খেলাগুলোই। আর অন্য কারেন্ট অ্যাফেয়ার্স কোনো পড়িনি। দেখলাম ওই এশিয়া কাপে আমি ম্যান অফ দ্য সিরিজটা পড়ে গেছিলাম কুলদীপ যাদব। এবার সেখানে গিয়ে দেখি পড়েছে ম্যান অফ দ্য ম্যাচ কে। ম্যান অফ দ্য ম্যাচ। এবার যেহেতু আমরা খেলা দেখি ক্রিকেট খেলা এবং ওই ম্যাচটা 50 রানে সম্ভবত অল আউট হয়ে গেছিল শ্রীলঙ্কা। ওই খেলাটা মনে আছে সেখান থেকে সিরাজি করি এবং হয়ে যায়। মানে বুঝতে পারছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু খেলার পোরশনটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট খুব যে একটা কোশ্চেন। চাপ নেওয়ার দরকার নেই। পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ যেগুলো থেকে কম নাম্বার আসে সেগুলো নিয়ে খুব মাতামাতি করার দরকার নেই। সাজেস্টিভ পড়ে যাবে। মানে তোমার যেটা স্ট্রং পয়েন্ট, বিশেষ হ্যাঁ, করে ম্যাথ রিজনিংটাকে ম্যাথ একদম স্ট্রং রিজনিংস এ পয়েন্ট ফোকাস রাখো। করি। তো আরেকটাই শেষ প্রশ্ন করব। এই ধরো যারা বারবার ব্যর্থ হয়, মেরিট লিস্ট থেকে সামান্য নম্বর ফ্র্যাকশনে কেটে যায়, তাদের সম্পর্কে তুমি কি বলবে? দেখো ব্যর্থতা আমাদের এই লাইনের একটা অঙ্গ। ব্যর্থতা থাকবেই। ম্যাক্সিমামদের ব্যর্থতা থাকেই। এবার কিছুজন প্রথম চান্সেই হয়ে যায় তাদেরকে তো অবশ্যই অভিনন্দন। এবার যারা ব্যর্থ হও আমাদের এই ট্রেনিং সেন্টারে এসেই অনেকের সাথে পরিচয় হয়েছে। কেউ 10 বছর ধরে ব্যর্থ। এই 30 বছর 29 বছরে অনেকে চাকরি করছে চাকরি আমাদের করছে। সাথে। এবং তাদের কাহিনী আমরা পাশে বসে শুনি সারা সময়। যখন তখন গল্প হয়। এগুলো ব্যর্থতা আমাদের জীবনের একটা অঙ্গ এবং কম্পিটিটিভ লাইনে সেটা পদে, পদে তোমরা লক্ষ্য করবে। ব্যর্থ হয়ে ভেঙে পড়ো না। পরের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করো এবং নিজেকে আরো মজবুত করো। যেন পরের ভ্যাকেন্সি হলে একটা সিট আমার থাকবে। থাকবে। সে যত কম সিট থাকুক কম্পিটিশন, না হ্যাঁ। কেন। যত কারণ কম্পিটিশনই থাকুক না কেন। এই কলকাতা পুলিশের যখন ভ্যাকেন্সিটা বেরোয়, আমি তখন ওই মাঠে যেতে পারিনি। ওই প্রায় ওই সময় ভ্যাকেন্সিটা বেরোয়। উম, তার 1 মাস মতো পরে। তখন ভেবেছিলাম আবার একটা ভ্যাকেন্সি বেরোলো কিন্তু এর যেহেতু আমরা ইউআর এবার জেনারেল কাস্ট। জেনারেল কাস্ট আমাদের সিটটা যখন দেখি 283টা ওখানেই মুচড়ে পড়েছিলাম যে এটা আর হবে না, এটার এত কম্পিটিশন। একদম, একদম। এইভাবেই সবসময় ভাবতে থাকি 283-র মধ্যে ঢুকতে হলে আমাদেরকে র্যাঙ্ক করতে হবে, যেটা এত কম্পিটিশন হয়তো ইম্পসিবল এরকমই ভেবে থাকতাম। যখন প্রিলিটা ভালো হয় মনের মধ্যে কনফিডেন্স আসে এবং পুলিশের পরীক্ষায় প্রিলি মেন্সের খুব একটা ডিফারেন্স নেই আমার মনে হয়। সিলেবাস যেহেতু সেম হ্যাঁ, প্রায়। সিলেবাস প্রায় সেম, কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সবই একই, সবই অবজেক্টিভ। তার জন্যই বেশি প্রেসার নেওয়ার দরকার নেই। যেমন প্রিলি তেমন মেন্স, শুধু এক্সট্রা ইংলিশটা ঢোকে। তার জন্য মোটামুটি একটু দেখে রাখলেই হবে। ব্যাস। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমার বন্ধু নিমেষ দিনটাকে, যে ট্রেনিং সেন্টারে এত সময় দেওয়ার জন্য। তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নাও, যেন এই ট্রেনিং সেন্টারে তোমরাও আসতে পারো। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় জয় ভারত।